আসসালামু আলাইকুম। মোটিভিদের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমরা ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনা আজকে প্রথম পর্ব। এই ত্রিকোণমিতি আমরা পার্ট করে আমরা ত্রিকোণমিতি শেষ করব। আমরা মূলত হচ্ছে প্রতিটা টপিক আমরা আলোচনা করি হচ্ছে 20 থেকে 25 মিনিট করে পার্ট করে আলোচনা করি। যেন হচ্ছে আপনাদের বোরিংনেস তৈরি না করে। আমাদের লং টাইম কোনো ক্লাস না করে আমরা 4-5 টা পার্টের মাধ্যমে আমরা প্রতিটা টপিক শেষ করি। আপনারা যদি যেকোনো টপিক দেখেন যে আমাদের প্রথম থেকে একদম বেসিক থেকে হাই লেভেল পর্যন্ত, আমাদের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা শেখার চেষ্টা করি সবসময়। আমরা আজ ত্রিকোণমিতি শিখব। ত্রিকোণমিতির আমরা প্রথমে শিখব হচ্ছে ত্রিকোণমিতি কি, এরপর শিখব হচ্ছে ত্রিকোণমিতির অনুপাতগুলো, আমরা এরপর শিখব হচ্ছে ত্রিকোণমিতির কোণের আলোচনা, এরপর শিখব ত্রিকোণমিতির ত্রিভুজের আলোচনা, তারপরে শিখব হচ্ছে ত্রিকোণমিতির কোণের মানগুলো যেভাবে বের করে বা মানগুলো কি এবং হচ্ছে কিভাবে আসে। এরপরে 6 নম্বরে শিখব ত্রিকোণমিতির কোণের অবস্থানগুলো। এরপর আমরা 7 নম্বরে আমরা ক্লাস মানে আমরা যে বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিল, এই প্রশ্নগুলো আমরা অ্যানালাইসিস করব, বিভিন্ন সমাধান করব। এরপর আমরা টেস্টের মাধ্যমে কি শিখলাম তার মাধ্যমে আমরা ক্লাস শেষ করব। আমরা হচ্ছে এই আমরা প্রথম থেকে শুরু করে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর আমরা যেকোনো পরীক্ষায়, সেটা হোক এসএসসি, এইচএসসি এর সেন্টার পরীক্ষা বলেন বা হচ্ছে বিভিন্ন এডমিশন টেস্ট বলেন বা হচ্ছে আমাদের চাকরির পরীক্ষাগুলো বিসিএস থেকে শুরু করে 11তম গ্রেড বা যেকোনো পরীক্ষায় আমাদের এই প্রশ্নগুলো যদি আমরা এই ক্লাসগুলো ভালো করে করি, বেসিক থেকে একদম যে কয়েকটা ক্লাস আমরা পাঠ করে আলোচনা করি, পাঠ করে এই ক্লাসগুলো যদি কেউ করে, ইনশাল্লাহ আমার মনে হয় না যে তার ওই টপিক সম্বন্ধে কোনো প্রশ্ন থাকবে। যদি প্রশ্ন থাকে, আমি বারবার বলি যে প্রশ্ন আপনারা করবেন। যে কোনো প্রশ্নে আপনার গণিত বিষয়ে মানে প্রশ্ন করার চেষ্টা করবেন। আমি সবকিছু পারি না, যেটা পারি উত্তর দেওয়ার চেষ্টা করব, যেটা না পারি সেটা জেনে হলে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা ত্রিকোণমিতির প্রথমে শিখবো হচ্ছে ত্রিকোণমিতি কি। এখন এই ত্রিকোণমিতি কি? এখন ত্রিকোণমিতিকে আমরা যদি সহজভাবে বলি, ত্রিকোণমিতিকে আমরা যদি হচ্ছে 3 ভাগে ভাগ করি, এই শব্দটাকে যদি আমরা 3 ভাগে ভাগ করি, যেমন হচ্ছে শব্দের অর্থ হচ্ছে শব্দের অর্থ হচ্ছে 3, শব্দের অর্থ কি? 3। আর কোণ শব্দের অর্থ হচ্ছে কোণ, তো কোণই। আর হচ্ছে কি, আমাদের হচ্ছে মিতি শব্দের অর্থ, আমরা হচ্ছে জ্যামিতির মধ্যে পড়ছি, জ্যামিতি শব্দের অর্থ কি পড়ছি? জ্যা অর্থ ভূমি, মিতি অর্থ পরিমাপ, জ্যামিতি শব্দের অর্থ ভূমির পরিমাপ। এই মিতি অর্থ হচ্ছে পরিমাপ, মিতি অর্থ কি? পরিমাপ, মিতি অর্থ পরিমাপ। তাইলে হচ্ছে ত্রিগুণমিতি শব্দের অর্থ কি? 3 কোণ পরিমাপ, মানে হচ্ছে 3 কোণের পরিমাপ। তাই এই ত্রিগুণমিতির সম্পূর্ণ আলোচনা কিসের উপর? 3 কোণের পরিমাপের উপর। একটা হচ্ছে 3 কোণের পরিমাপ। 3 কোণ কোথায় থেকে? ত্রিভুজের মধ্যে থাকে। তার মানে ত্রিভুজের কোণের পরিমাপটাই আলোচনা করা হয় ত্রিগুণমিতির মধ্যে। আমরা ত্রিগুণমিতির এবার শিখবো হচ্ছে অনুপাত। এখন এই ত্রিগুণমিতির অনুপাতগুলো কি কি? ত্রিগুণমিতির অনুপাত হচ্ছে 6টি। যেমন হচ্ছে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। এই 6টি হচ্ছে ত্রিকোণমিতির অনুপাত। এই 6টি কি? এই 6টি হচ্ছে ত্রিকোণমিতির অনুপাত। এখন এগুলো মূলত হচ্ছে বিস্তারিত বড় নাম আছে এগুলোকে শর্ট নেম হচ্ছে সাইনের এখানে সংক্ষিপ্ত এইগুলো হচ্ছে সংক্ষিপ্ত নাম ইউজ করি, কিন্তু এগুলোর বড় নাম হচ্ছে সাইন। এভাবে হচ্ছে কসেন্ট, তারপরে ট্যানজেন্ট, ট্যানজেন্ট, তারপরে হচ্ছে কটজেন্ট, সেকেন্ড, সিইএনটি সেকেন্ড। হ্যাঁ, তারপরে এইরকম মূলত হচ্ছে এর হচ্ছে বিস্তারিত কিছু নাম আছে, কিন্তু আমরা হচ্ছে বিস্তারিত না লিখে আমরা হচ্ছে সংক্ষিপ্ত আকারে হচ্ছে সাইনের সংক্ষিপ্ত আকারে সাইন, ট্যানজেন্টের সংক্ষিপ্ত আকারে ট্যান, কটজেন্টের সংক্ষিপ্ত কটজেন্ট, এরকম করে কসের সেকের হচ্ছে সেকজেন্ট ইত্যাদি সেক আমরা লিখি। এইগুলো হচ্ছে এর হচ্ছে সংক্ষিপ্ত রূপ। এগুলো সংক্ষিপ্ত আকারে আমরা হচ্ছে মানে আলোচনা করি বা আমরা এগুলো এই আকারে হচ্ছে এইভাবে আমরা ম্যাথে অ্যাপ্লাই করি। এখন আমাদের হচ্ছে তাহলে এগুলো হচ্ছে ত্রিকোণমিতির অনুপাত। এখন আমাদের প্রশ্ন জাগতে পারে যে আসলে এই ত্রিকোণমিতির অনুপাতগুলো এগুলো কেন? এই ত্রিকোণমিতির অনুপাতগুলো এই সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক এগুলো এইরকম কেন? এগুলো ত্রিকোণমিতির অনুপাত কেন? আসলে এগুলো কিন্তু কোনো ত্রিকোণমিতির অনুপাত না। এগুলো তখনই অনুপাত হবে যখন এর সাথে কোণ যুক্ত থাকবে, এগুলো একটা কিন্তু হচ্ছে সব মানে ওয়ার্ড, এগুলো জাস্ট একটা করে ওয়ার্ড, এগুলো সব একটা করে ওয়ার্ড, এগুলোর হচ্ছে ইংলিশ ওয়ার্ড একটা করে।
হুম, যে কোনো ওয়ার্ড হইতে পারে SIN এরকম, কিন্তু এগুলোকে তখনই অনুপাত বলা যাবে যখন এর সাথে কোণ থাকবে। এখন এর সাথে যেহেতু কোণ নাই, জাস্ট এর আপাতত এগুলো একটা ওয়ার্ড। এখন এই ওয়ার্ডগুলো আমরা ত্রিকোণমিতির সময় শুধু কেন এই ওয়ার্ডগুলো, এই ৬ টা ওয়ার্ডেই ব্যবহার করি। আমরা কেন অন্য ওয়ার্ড ব্যবহার করতে পারি না? যেমন আমি আমি যখন এরকম হইতে পারে যে আমি যখন হচ্ছে অঙ্ক করব, ত্রিকোণমিতি অঙ্ক করব, আমি হচ্ছে বলিউড হিরো হিরোইনদের নাম ইউজ করব। যেমন এখানে যদি আমি হচ্ছে ইউজ করি হচ্ছে ক্যাটরিনা, ক্যাটরিনার হচ্ছে ক্যাট থিটা। হুম, তাহলে আমি বললাম হচ্ছে ক্যাট থিটা, আমি সাইন থিটা না বলে বললাম ক্যাট থিটা। ওখানে বললাম হচ্ছে, মনে করেন হচ্ছে OIS ঐশ্বরিয়া থিটা। হুম, আমি বললাম হচ্ছে এইরকম। কিন্তু এগুলো আমরা কেন ইউজ করতে পারি না? এগুলো আমাদের কেন এই ৬টার উপর নির্ভর করতে হয়? এখন আপনাদের যদি হচ্ছে প্রশ্ন করি, হয়তো আপনারা বলবেন যে এগুলো আবিষ্কার করছে, এগুলো হচ্ছে এইজন্য, এগুলো হচ্ছে এইগুলো ইউজ করা হয়। কিন্তু আসলে গণিতের যুক্তি এমন না। গণিত হচ্ছে সবসময় যুক্তি ফলো করে। আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। আপাতত এই পর্বে প্রশ্ন রাখলাম। পরের পর্বে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা এই সূত্রগুলো কেন এপ্লাই করি? হ্যাঁ, এইগুলো হচ্ছে আলাদা কোনো নাম আছে কিনা, বা এগুলো কিভাবে আসলো দেখার চেষ্টা করব। আপাতত শিখি। আপনারা যদি উত্তর দিতে পারেন ভালো, না দিতে পারলে আমি উত্তর দেব পরবর্তীতে। এখন বলা হইলো যে এই ত্রিকোণমিতির অনুপাত, এখন অনুপাত বলতে এই ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডের সাথে আমাদের কি থাকবে? এখন বলছে হচ্ছে কোণের আলোচনা, আমাদের কি থাকবে? কোণ থাকলো। আমরা হচ্ছে ১ নম্বর শেষ করলাম, ২। এখন আমাদের কোণ থাকলো। কি কোণ? মনে করেন এই কোণগুলো বিভিন্ন রকম হতে পারে। এ কোণ, বি কোণ, সি কোণ, ডি কোণ, তারপরে হচ্ছে আলফা কোণ, তারপরে হচ্ছে বিটা কোণ, গামা কোণ, তারপরে হচ্ছে আপনার হচ্ছে থিটা কোণ, তারপরে হচ্ছে সিগমা কোণ। এগুলো বিভিন্ন রকম, আপনাদের বিভিন্ন রকম। আর ইটা কোণ, এগুলো বিভিন্ন রকম ভাবে কোণ ইউজ করা যায়। এগুলোকে ধ্রুবক, এগুলো মূলত এই কোণগুলো আপাতত ধ্রুবক হিসেবে থাকে, কিন্তু কোণের সময় কোণ হিসেবে। এখন এইগুলো আমরা বিভিন্ন কিছু ইউজ করতে পারি। এইগুলো কোণ। এখন এর যে কোনো একটা যখন আমরা নিব, যখন এখান থেকে এ নিব, সাইন এটাকে যদি আমরা বলি কোণ, তাহলে এটাই হচ্ছে এর অনুপাত। তাহলে সাইন এটা হচ্ছে অনুপাত। কস কিন্তু নিজেই কোনো অনুপাত না। কস তখনই অনুপাত হবে কসের সাথে যখন আলফা যুক্ত হবে। কসের সাথে যখন আলফা নামক একটা কোণ যুক্ত হবে, তখনই এটা হবে, এটা কি হবে? এটা একটা অনুপাত হবে। এখন ট্যানের সাথে কি যুক্ত হবে? ট্যানের সাথে মনে করেন বিটা যুক্ত হইলো, কটের সাথে থিটা, তারপরে সেকের সাথে হচ্ছে সেকের সাথে সি যুক্ত হইলো, কসেকের সাথে ইটা যুক্ত হইলো। এইগুলো, এখন আমি যদি বলি সেক সিটা কোনো কোণ না, তাহলে কিন্তু এগুলো কিছুই হবে না, এগুলো ওয়ার্ড হবে। কিন্তু সেকটা যদি, সেকের পরে যে সিটা আছে, এটা সি যদি বলি এটা একটা কোণ, তাহলে সম্পূর্ণটা এটা একটা অনুপাত। ইটাটা কোণ হলে, ইটাটা কোণ হলে কসেকটা অনুপাত। কটের থিটাটা কোণ হলে কট থিটাটা একটা অনুপাত। তাহলে এগুলোকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। এই ত্রিকোণমিতিক অনুপাত কয়টা আছে? ৬টা। সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। এখন এইগুলো মূলত একটার বিপরীত আরেকটা অনুসারে হয়। এখন মূল অনুপাত হচ্ছে ৩টা। মূল অনুপাত কয়টা? মূল অনুপাত হচ্ছে ৩টা। কি কি? সাইন, কস, ট্যান। মূল অনুপাত কি কি? সাইন, কস, ট্যান। এখন আমরা থিটা ধরলাম, মনে করেন হচ্ছে কোণ ধরলাম থিটা, কোণ ধরলাম হচ্ছে থিটা। তাহলে সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটা, এই তিনটা হচ্ছে মূল অনুপাত। এই সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা। সাইন থিটার বিপরীত একবারে লিখি 1 বাই কোসেক থিটা। সাইন থিটার বিপরীত কি? 1 বাই কোসেক থিটা। কোস থিটার বিপরীত 1 বাই সেক থিটা। কোস থিটার বিপরীত কি? 1 বাই সেক থিটা। ট্যান থিটার বিপরীত কি? 1 বাই কট থিটা। 1 বাই কট থিটা। এখন আমি যদি আবার বলি কট থিটার বিপরীত কি? 1 বাই ট্যান থিটা। সেক থিটার বিপরীত কি? সেক থিটা 1 বাই কস থিটা। কোসেক থিটার বিপরীত কি? 1 বাই সাইন থিটা। মূলত হচ্ছে আমি যদি 1 বাই না বলি, তাহলে এমনিতে বলা যাবে কট থিটার বিপরীত কি? ট্যান থিটা। সেক থিটার বিপরীত কস থিটা। কোসেক থিটার বিপরীত কি? সাইন থিটা। তাহলে মূল থেকে এরকম ভাবে আলাদা আলাদা 3টা। তাহলে আমাদের অনুপাত কয়টা? 6টা। এখন আমাদের এই কোণগুলো কি? এই থিটা কোণ। এখন এই থিটা কোণ আমি পড়ছি কি? ত্রিভুজের ৩টা কোণ থাকে। এই ৩টা কোণের মধ্যে ৩টা কোণ নিয়েই আমাদের ত্রিকোণমিতি আলোচনা করা হয়। এখন এখন আমাদের মনে করেন হচ্ছে একটা ত্রিভুজ, এরকম একটা ত্রিভুজ। এখন এই কোণটা মূলত কোন কোণ? এই যে আমরা যে থিটাটা নিলাম, এই কোণটা মূলত কোনটা কোণ হবে?
এখন আপনাদের আমরা জানি যে একটা ত্রিভুজের মধ্যে একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি, এই কোণ এবং এই কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। এটা 60 ডিগ্রি হইতে পারে, এটা 20 ডিগ্রি, এটা হচ্ছে 50 ডিগ্রি হইতে পারে, এটা হচ্ছে 70 ডিগ্রি হইতে পারে যে কোনো কিছু। আপনাদের এখানে তো আর মাপিয়ে এগুলো আমরা নেইনি। তাহলে এই তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা জানি। এখন এই থিটা কোণটা যে নেব, এই থিটা কোণটা এটা হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে। এখন যখন আপনাকে ইন্ডিকেট করে দিবে না থিটা কোণটা শুধু হচ্ছে এটা, তাহলে এটাকে আমরা থিটা কোণ ধরতে পারি। তাহলে সাইন থিটার কোণের হচ্ছে এটা অনুপাত, এই অনুযায়ী আমাদের কোণ হবে। এবং থিটা কোণ এটাকে যদি বলে আলফা কোণ, তাহলে মনে করেন কট থিটার এখানে বললো হচ্ছে আলফা, তাহলে হইতেই পারে এখানে কট থিটা আলফা এই কোণ অনুসারে হবে। এখন এই কোণের মান আমাদের মনে করেন বের করতে বললো বা এরকম করতে বললো, তাহলে আমরা এই যেখানে কোণ দিবে সেই কোণ অনুসারে আমাদের নির্ণয় করতে হবে। আমাদের এটাই হচ্ছে, এগুলো হচ্ছে মূলত হচ্ছে কোণ। স্বাভাবিক ওয়েতে আমাদের যে ধ্রুবক মানগুলো থাকে, ধ্রুবক গুলো থাকে, এইগুলো আমরা যদি হচ্ছে এই সাইন কস ট্যান কট সেক কোসেকের সামনে বসাই, তাহলে অনুপাত সহ এগুলো কোণ হয়ে যায়। এটা হয়ে যায় অনুপাত, সম্পূর্ণটা হয়ে যায় অনুপাত, আর এগুলো নিজে নিজে হয়ে যায় কোণ, একটা করে কোণ হয়ে যায়। এখন হচ্ছে এটাই হচ্ছে কোণের আলোচনা। এখন ত্রিভুজের আলোচনা। ত্রিভুজের আলোচনা কি? ত্রিভুজের আলোচনা মূলত আছে, মনে করেন হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। বলল একটি সমদ্বিবাহু ত্রিভুজ দেখো। সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি? সমদ্বিবাহু ত্রিভুজ মানে হচ্ছে আপনার দুইটা বাহু সমান, দুইটা বাহু সমান। মনে করেন বললো এই বাহু সমান হচ্ছে এই বাহু, সমদ্বিবাহু ত্রিভুজ। এই পেশা বাকি দুই বাহু, এই বাহু মনে করেন বললো হচ্ছে এই বাহু সমান হচ্ছে এই বাহু, আমরা বুঝে নিলাম। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের দুই বাহু যখন সমান হবে, এটা কেন আঁকলাম? কারণ বুঝতে সুবিধা হবে। সমদ্বিবাহু ত্রিভুজের দুই বাহু সমান হলে এক বাহু হচ্ছে লম্ব হয়। যখন দুই বাহু সমান হবে, মনে করেন এই বাহু আর এই বাহু সমান হলো, তাহলে এই ত্রিভুজটা হয়েছে 90 ডিগ্রি। এখন এই ত্রিভুজটা 90 ডিগ্রি, সমদ্বিবাহু ত্রিভুজের যখন দুইটা বাহু হবে, দুইটা বাহু সমান হবে, তাহলে দুইটা বাহু সমান হলে এই উপরে যে কোণটা থাকবে সেই কোণটা হবে 90 ডিগ্রি। এই ত্রিভুজের এই দুইটা বাহু যেহেতু সমান হচ্ছে, এইটা হচ্ছে 90 ডিগ্রি। এটা কি 90 ডিগ্রি? 90 ডিগ্রি কোণ হচ্ছে একটু মানে এইরকম তিন তিন কোণ আকৃতির হয়, তাহলে এখানে বোঝা যায় যে এটা 90 ডিগ্রি আর কি। এটা হচ্ছে 90 ডিগ্রি। এখন 90 ডিগ্রি, তাহলে বাকি দুইটা কত ডিগ্রি? তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু যেহেতু সমান এবং এই কোণ দুইটা হবে আমাদের সমান, এটা যদি হলো 45 ডিগ্রি হয়, এটা হবে 45 ডিগ্রি। কিন্তু এটা 60 ডিগ্রি হলে এটা আবার মনে করেন 90 হলে এটা 30 ডিগ্রি হবে না। তাহলে আমাদের দুইটাই এক সমান নিতে হবে, কারণ দুইটাই মিলে 90 হতে হবে। এটা অলওয়েজ 90 আছেই, তাহলে এই দুইটা মিলে আমাদের 90 হতে হবে। তাহলে এটা কোণ 45, এটা কোণ 45, তাহলে এটা কোণ 45 ডিগ্রি, এটা কোণ হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আলাদা আলাদা 45 ডিগ্রি। এরকম আমাদের হচ্ছে যদি বলে যে আমাদের একটা কোণের মান হচ্ছে 45 ডিগ্রি আর একটা কোণের মান নির্ণয় করো, তাহলে আমরা কি করব যে হচ্ছে এই আমরা জানি যে হচ্ছে একটা হচ্ছে সব দুই কি সমদ্বিবাহু ত্রিভুজের উপরের কোণটা কি থাকে সবসময় হচ্ছে উপরের কোণ বলতে হচ্ছে যে বিন্দুতে হচ্ছে দুইটা বাহু ছেদ করবে, যে দুইটা বাহু হচ্ছে ছেদ করবে, সমান দুইটা বাহু যেখানে ছেদ করবে সেটা হচ্ছে 90 ডিগ্রি হবে, সেটা 90 ডিগ্রি হয়, বাকি দুইটা হচ্ছে সমান 45 ডিগ্রি 45 ডিগ্রি করে হবে। কারণ সব মিলে আমাদের হইতে 45 45 90 প্লাস হচ্ছে 90 সমান হচ্ছে 180 ডিগ্রি হইতে হবে। তিন কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি। এখন এই এই হচ্ছে ত্রিকোণমিতিতে ম্যাক্সিমাম আলোচনা মূলত হচ্ছে সমকোণী ত্রিভুজ অনুসারে করছে। কে আলোচনা করছে? পিথাগোরাস, বিজ্ঞানী পিথাগোরাস, সব মানে গণিতবিদ পিথাগোরাস আলোচনা করছিল এই হচ্ছে সমকোণী ত্রিভুজের উপর ভিত্তি করে। এখন এই সমকোণী ত্রিভুজের উপর ভিত্তি করে বিভিন্ন সমকোণী ত্রিভুজের উপর ভিত্তি করে মূলত ত্রিকোণমিতি অনেকটাই আলোচনা করছিল। যেমন আমাদের যখন হচ্ছে এই বাহু এরকম একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের একটা কোণ সব সময় সমকোণ, একটা কোণ সমকোণ, সমকোণী ত্রিভুজের একটা কোণ সমকোণ। সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। সমকোণ মানে কি 90 ডিগ্রি, এটা হচ্ছে এক সমকোণ। তাহলে সমকোণী ত্রিভুজে একটা কোণ এক সমকোণ, বাকি দুইটা কোণ হইতে পারে এটা 60, এটা 30, এটা হচ্ছে 45, এটা 45, বিষয় না। মানে সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি। এখন এই যে আমাদের সমকোণী ত্রিভুজ, এখন এটাই মূলত এখানে আলোচনা করছে হচ্ছে ত্রিকোণমিতিক আলোচনা। কিভাবে?
যে আমরা যদি এই কোণটা থিটা ধরি, এই কোণটা যদি কোণ ধরি, সাপোজ আমরা কোণ ধরবো থিটা, আমাদের আগে শর্ত বলি দিল কোণটা ধরতে হবে থিটা অথবা কোণটা ধরতে হবে আলফা, বলি দিল। তাহলে এই আমরা ধরলাম হচ্ছে এই কোণটা হচ্ছে থিটা অথবা এই কোণটা ধরলাম আলফা। এখন বলি দিল এই কোণটা আলফা আর এই কোণটা হচ্ছে থিটা। তাহলে থিটা কোণ অনুসারে এইখানকার থিটা কোণ অনুসারে তাহলে এই লম্ব কোণটা ভূমি কোণটা আমাদের বলতে পারে, আলফা কোণ অনুসারে লম্ব কোণটা ভূমি কোণটা আমাদের বলতে পারে। এখন আমরা লম্ব আর ভূমি কিসের উপর নির্ভর করে? লম্ব শব্দের অর্থ কি? লম্ব শব্দের অর্থ ভূমির উপর দণ্ডায়মান সরল রেখা। শুধু ভূমির উপর দণ্ডায়মান সরল রেখা। ভূমি কোনটা? যেটা মাটিতে থাকবে সেটা হচ্ছে ভূমি। ভূমির উপর দণ্ডায়মান সরল রেখাটাই হচ্ছে লম্ব। আর লম্ব সবসময় হয় 90 ডিগ্রি। লম্ব কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। লম্ব সবসময় 90 ডিগ্রি। এখন আর তাহলে এখানে যদি হচ্ছে এইটা হয় থিটা কোণ, এটা যদি কোণ হয় তাহলে এটা যদি কোণ হয় তাহলে এটা এটা যদি হচ্ছে এটা কি হয়? এটা হচ্ছে লম্ব হবে আর এটা হচ্ছে ভূমি। এটা হচ্ছে ভূমি আর এটা লম্ব। এখন এটা যদি ভূমি হয়, ভূমির উপর দণ্ডায়মান রেখা, তার মানে এটা লম্ব হচ্ছে। এখন আর যদি এটা কোণ হয় তাহলে এটা ভূমি হবে, এটা হবে লম্ব। এখন এটাকে অনেক সময় বলে হচ্ছে যেটা ভূমি সেটাকে অনেক সময় বলে সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু। অনেক সময় কি বলে? সন্নিহিত বাহু। আর এটা হচ্ছে বিপরীত বাহু। বিপরীত বাহু মানে হচ্ছে সন্নিহিত বাহু বলতে হচ্ছে কোণের সন্নিকটে যে বাহুটা, কোণের সন্নিকটে, কোণের কাছাকাছি যে বাহুটা, সেই বাহুটা হচ্ছে ভূমি। তাহলে ভূমির সাথে যে বাহু, এক কথায় কোণের সাথে যে বাহুটা থাকবে তার নাম হচ্ছে ভূমি। কোণ ছাড়া যে বাহুটা থাকবে তার নাম হচ্ছে লম্ব। এখন এই কোণটা যদি ধরি তার মানে কোণের সাথে এই বাহুটা আছে, এটা সন্নিহিত বাহু বা হচ্ছে ভূমি, আর এটা কোণ বাদে আছে এটাকে আমরা লম্ব বলবো। এখন এই দুইটা আমরা চিনলাম, হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু, বিপরীত বাহু বা লম্ব, অথবা এটা আছে ভূমি বা সন্নিহিত বাহু, এটা বিপরীত বাহু বা লম্ব হতে পারে। এখন এটা কি? এটা হচ্ছে অতিভুজ। এটা কি? এটা হচ্ছে অতিভুজ। এখন ওই এটার নাম হচ্ছে অতিভুজ। অতিভুজ অতিরিক্ত ভূমি। এখন অতিরিক্ত হচ্ছে এইটা বাহু। এখন এটার নাম হচ্ছে অতিভুজ। সন্নিহিত বাহু অথবা হচ্ছে ভূমি এবং লম্ব বাদে যে বাহুটা থাকবে তার নাম হচ্ছে অতিভুজ। এখন বিজ্ঞানী গণিতবিদ পিথাগোরাস উনি আলোচনা করলো কি অতিভুজের বর্গ সমান দুই বাহুর বর্গের যোগফলের সমান। অতিভুজের বা হচ্ছে ভূমি এবং হচ্ছে লম্বের বর্গের যোগফলের সমান হলো অতিভুজের বর্গ। এই দুইটা বাহুর বর্গের যোগফলের সমান কি? এটা বাহু। এই বাহু মানে হচ্ছে ভূমির বর্গ যোগ হচ্ছে লম্বের বর্গ সমান অতিভুজের বর্গ। অতিভুজের বর্গ মানে হচ্ছে এই দুইটা বাহুর বর্গের যোগ করলে এই অতিভুজের মান পাওয়া যায়। এই দুইটা বাহুর বর্গের যোগ করলে এই অতিভুজের বর্গের মানটা পাওয়া যায়। অতিভুজের বর্গ করলে যে মানটা হবে এই দুইটা বাহুর বর্গের যোগফল করলে সেই মানটা হবে। এরপর আমরা এর হচ্ছে অনুপাত সহ এই ত্রিভুজের আলোচনা করব। এর 1 নম্বর পর্ব এখানে শেষ করছি। 2 নম্বর পর্ব দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে।